ভারতে নির্বাচন জেতা, সে পাড়ার ক্লাব ইলেকশনই হোক বা লোকসভা, কাজটা কিন্তু বিশাল এক চ্যালেঞ্জ। তবে জানেন কি, এই জটিল প্রক্রিয়ার মধ্যেই না একটা দারুণ আকর্ষণ লুকিয়ে আছে। তো কিভাবে তৈরি হয় সেই বিজয়ের নীলনকশা? চলুন আজ আমরা সেটাই একটু খতিয়ে দেখি। তো প্রশ্নটা হলো, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে একটা নির্বাচনে জেতা যায় কিভাবে? দেখুন, এর উত্তরটা না ঠিক সাদা কালো নয়। এটা শুধু আর্ট বা সায়েন্সের ব্যাপার না। সত্যি বলতে এটা হলো আর্ট, সায়েন্স আর ভীষণ কঠিন কিছু নিয়ম কানুনের এক জটিল মিশেল। আর এই সব কিছুকে এক সুতোয় বাঁধতে দরকার একটা নিখুঁত পরিকল্পনা। আর ঠিক এই পরিকল্পনাটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয়, বিজয়ের নীলনকশা। আমরা মোট 5টা ধাপ ধরে এগোব। প্রথমে দেখব আজকের দিনের রাজনৈতিক ময়দানটা ঠিক কেমন, তারপর কথা বলবো ব্র্যান্ড আর প্রতিশ্রুতি নিয়ে। এরপর আসবে মাঠে ঘাটে নেমে কাজ করার দল, মানে গ্রাউন্ড মেশিন তৈরির প্রসঙ্গ। তারপর দেখব নিয়মকানুনের দিকটা, আর একদম শেষে আলোচনা করব কিভাবে ভোটারদের ভোটকেন্দ্র পর্যন্ত নিয়ে আসা যায়। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। আজকের দিনে নির্বাচনী লড়াইটা সত্যি বলতে আর আগের মতো শুধু মিটিং মিছিল বা লম্বা চওড়া বক্তৃতার মধ্যে আটকে নেই। এখন এমন অনেক কিছু এর সাথে জড়িয়ে গেছে যা পুরো খেলার ছবিটাই বদলে দিতে পারে। ভাবুন তো একবার, এখনকার ভোটাররা কত কিছু দিয়ে প্রভাবিত হন। একটা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, একটা ছোট ভিডিও বা রিল, টুইটারে কি ট্রেন্ড করছে, এই সব কিছুই ভীষণ গুরুত্বপূর্ণ। একটা ভাইরাল রিলে কিন্তু এখন পুরো হাওয়া ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে। কাজেই এই ডিজিটাল দুনিয়াকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। ডিজিটাল দুনিয়ার পর এবার আসি নীল নকশার দ্বিতীয় ধাপে, আর সেটা হলো নিজের একটা স্পষ্ট পরিচয় আর বার্তা তৈরি করা। কারণটা খুব সহজ, ভোটটা তো আসলে পরের ব্যাপার, তার আগে তো ভোটারদের মনটা জিততে হবে, তাই না? এই যে রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের কথা বলছি, এটা কিন্তু শুধু একটা লোগো বা মুখস্থ করা স্লোগান নয়। এর আসল মানে হল ভোটারদের মনে একটা আস্থার জায়গা তৈরি করা, এমন একটা পরিচয় তৈরি করা যা মানুষ সহজে মনে রাখতে পারবে আর ভরসা করতে পারবে। আর এই ব্র্যান্ডিংয়ের জন্য এখন কি নেই, একেবারে অত্যাধুনিক সব টুলস ব্যবহার করা হচ্ছে। মাঠের খবরের সাথে মেলানো হচ্ছে হাইটেক প্রযুক্তি। যেমন ধরুন, এআই দিয়ে লক্ষ লক্ষ ভোটারের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেঁটে তাদের মনের কথা বোঝার চেষ্টা করা হচ্ছে, আর সেই অনুযায়ী একেবারে পার্সোনালাইজড বার্তা পাঠানো হচ্ছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মিম মার্কেটিং, সব কিছুই এখন এই বড় খেলার অংশ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বার্তা হতে হবে একেবারে সহজ, কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এমন একটা কথা যা হাজারো কথার ভিড়েও মানুষের মনের গেঁথে যাবে আর আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে দেবে। আর এই যে প্রতিশ্রুতির কথা হচ্ছে, সেগুলো তো মানুষের কাছে পৌঁছায় মূলত ইশতেহারের মাধ্যমে। দেখুন, একটা ভালো ইশতেহার কিন্তু সবসময় নিজের কাজের কথা বলে, নিজের পরিকল্পনার কথা বলে, শুধু প্রতিপক্ষকে আক্রমণ করে না। এতে কঠিন কঠিন শব্দের বদলে সহজ ভাষায় এমন সব লক্ষ্যের কথা বলা থাকে যা সত্যিই পূরণ করা সম্ভব, আর এটাই ভোটারদের বিশ্বাস জিততে সাহায্য করে। তো ডিজিটাল স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং এইসব তো হলো, কিন্তু যতই ডিজিটাল হই না কেন, নির্বাচনের আসল লড়াইটা কিন্তু হয় সেই রাস্তাতেই, মাঠে নেমে। আর এই লড়াইটা লড়ার জন্য পেছনের দরকার একদল নিবেদিত প্রাণ মানুষ, যারা এই বিজয়কে স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, একা একা কেউ কখনো নির্বাচন জিততে পারে না। একটা সফল ক্যাম্পেইনের পেছনে থাকে একটা শক্তিশালী টিম, যেখানে ক্যাম্পেইন ম্যানেজার ঠিক করেন রণকৌশলটা কী হবে, কমিউনিকেশন ডিরেক্টর সেই বার্তাটার সবার কাছে পৌঁছে দেন, আর অসংখ্য ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক মাঠে নেমে আসল কাজটা করেন। এই টিমের প্রত্যেকটা সদস্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর এই পুরো টিমের সবচেয়ে বড় আর জরুরি কাজটাই হলো ফিল্ড অর্গানাইজিং, মানে একেবারে মানুষের দরজায় দরজায় পৌঁছানো, তাদের সুবিধা অসুবিধার কথা মন দিয়ে শোনা, এলাকার ছোট বড় অনুষ্ঠানে হাজির থাকা। সত্যি বলতে এই কাজগুলোর কোনো বিকল্প হয় না। মানুষের সাথে সরাসরি সংযোগ তৈরির এটাই তো সেরা রাস্তা। বেশ, দল তৈরি হলো, মাঠেও নামা হলো, কিন্তু একটা সফল ক্যাম্পেইন মানে শুধু মানুষের কাছে পৌঁছানোই নয়, নিয়ম কানুনগুলো অক্ষরে অক্ষরে মেনে চলা। কারণ রাজনীতির এই খেলাটায় যে নিয়মগুলো ভালোভাবে জানে আর মানে, সে কিন্তু জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে যায়। যেমন ধরুন, পশ্চিমবঙ্গ পৌর নির্বাচন আইন ১৯৯৪। প্রত্যেকটা নির্বাচনেরই কিন্তু এরকম নিজস্ব একটা রুল বুক থাকে।
আর এটা আমাদের সবসময় মনে করিয়ে দেয় যে প্রচারের প্রত্যেকটা কাজ আইনের গণ্ডির মধ্যেই করতে হবে। আপনার স্ট্র্যাটেজি যতই দুর্দান্ত হোক না কেন, নিয়ম ভাঙলে কিন্তু চলবে না। হ্যাঁ, আইন কানুনগুলো একটু জটিল মনে হতে পারে, কিন্তু কিছু নিয়ম আছে যা একেবারে জলের মতো সোজা। যেমন প্রার্থী হতে হলে বয়স অন্তত ২১ বছর হতেই হবে। ব্যাস, এই ধরনের একেবারে বেসিক শর্তগুলোই যদি পূরণ না হয়, তাহলে তো সব কৌশল শুরুতেই মাঠে মারা যাবে। তাই প্রথম কাজটাই হলো সব নিয়ম খুঁটিয়ে জানা। ঠিক সেরকমই আরেকটা নিয়ম হলো নমিনেশন জমা দেওয়ার সময় একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আমানত বা ডিপোজিট হিসেবে রাখতে হয়। এখন টাকার অঙ্কটা হয়তো খুব বেশি না, কিন্তু এর একটা প্রতীকী গুরুত্ব আছে। এই ছোট ছোট নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চলাই আসলে দেখিয়ে দেয় যে একজন প্রার্থী পুরো প্রক্রিয়াটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন। এই পুরো নমিনেশনের প্রক্রিয়াটা কিন্তু বেশ কয়েকটা ধাপে হয়। ইলেকশনের নোটিফিকেশন বেরোনো থেকে শুরু করে একেবারে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট বেরোনো পর্যন্ত প্রত্যেকটা কাজের জন্য একটা ডেডলাইন থাকে। আর এই টাইমলাইনটা ঠিকমতো বোঝা ভীষণ জরুরি, কারণ এর ওপরই নির্ভর করে প্রচারের কৌশল ঠিক করা বা জোটের আলোচনা করার জন্য হাতে কতটা সময় আছে। বেশ, প্রচার শেষ হলো, নিয়মকানুনও সব মানা হলো, টিমও রেডি। এবার আসছে ফাইনাল রাউন্ড, শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এতদিন যা যা করা হলো তার সবকিছুর ফল নির্ভর করছে এই একটার ওপর, ভোটের দিনে ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসা। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এই কাজটাকে বলে গেট আউট দ্য ভোট বা সংক্ষেপে জিওটিভি, মানে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করা। বিশ্বাস করুন, ভোটের দিনে এই ছোট ছোট কাজগুলোই কিন্তু হারের আর জেতার মধ্যে পার্থক্য করে দেয়। একটা রিমাইন্ডার ফোন কল বা কাউকে ভোট কেন্দ্রে পৌঁছতে একটু সাহায্য করা এইসবের বিশাল প্রভাব ফেলে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? জেতার কিন্তু কোনো একটা ম্যাজিক ফর্মুলা নেই। এটা আসলে অনেকগুলো জিনিসের এক দারুণ কম্বিনেশন। একটা শক্তিশালী ব্র্যান্ড, একটা নিবেদিত প্রাণ টিম, সঠিক কৌশল আর আইনের প্রতি পুরোপুরি সম্মান। এই সবগুলো যখন একসাথে মেলে, তখনই তৈরি হয় আসল বিজয়ের নীল নকশা। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে এআই দিয়ে ভোটারের মনের কথাও জেনে ফেলা যাচ্ছে, সেখানে কি মানুষের সাথে মানুষের সেই সরাসরি যোগাযোগের, সেই মুখোমুখি কথা বলার গুরুত্বটা কমে গেছে? নাকি দিনের শেষে সে পুরনো দিনের একটা হ্যান্ডশেকই আজও রাজনীতির সবচেয়ে বড় আর শক্তিশালী অস্ত্র? ভাবুন তো।